নতুন আইনের অনেক ভালো দিকগুলোর মধ্যে এই ভালো দিকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, বলতে পারেন ফেভারিট। কোনটা? এখন থেকে এফআইআর লজ করার জন্য আর রোদের মধ্যে রাত্রিবেলা দৌড়াতে হবে না পুলিশ স্টেশনে। এখন থেকে আপনি আপনার মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, বাড়িতে বসে বসে বা অফিসে বসে বসে চা খেতে খেতে যখনই হোক, যেভাবেই হোক, আপনি কিন্তু এফআইআর লজ করতে পারবেন। কিভাবে? একটু পদ্ধতিগুলো বলে দেবো, মন দিয়ে শুনবেন, কারণ এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আর এটা জানাটা প্রচন্ড দরকার, কারণ এরকম অনেক সময় অনেক পরিস্থিতি হয়, থানা পৌঁছানো যায় না সঠিক সময় বা দেরি হয়ে যায়। তখন অনেক প্রশ্নের উত্তর দিতে হয় যে কেন দেরি হলো, কি দেরি হলো। আর অবশ্যই তো একটা কিন্তু কলাম আছে প্যারে, রিজন ফর ডিলে। তো ডিলেটা তখন এস্টাবলিশ করা যায় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে পদ্ধতিটা, এটা যদি আপনি নিতে পারেন, এই সুযোগ সুবিধাটা কিভাবে নেয়, পদ্ধতি কি আছে, পজিটিভ যদি পুরোটা জেনে যান, তাহলে আর এই সমস্যা একদম থাকবে না। এবার বলবো ইএফআইআর মানে এই যে আপনি ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে কিভাবে এফআইআর করবেন তার পদ্ধতিটা বলে দেবো। সেকশন 173 সাবসেকশন 1 সাবক্লাস 2 বিএনএসএস মানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এই মোতাবেক কিভাবে এফআইআর লজ করবেন। দেখুন, আজকাল প্রত্যেকটা কমিশনারেট, ডিস্ট্রিক্ট, এদের যে ডিস্ট্রিক্ট পুলিশের যে ওয়েবসাইট থাকে, এই পুলিশের ওয়েবসাইটে একটা অনলাইন এফআইআর লজ করার জন্য পোর্টাল আছে। বেশিরভাগেরই আছে, যদি সব জায়গায় না থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগই থাকে। তো সেখানে আপনি ইচ্ছা করলে আপনার কমপ্লেন লজ করতে পারেন মোবাইল থেকে, ল্যাপটপ থেকে। এটা একটা পদ্ধতি। যেই থানায়, সংশ্লিষ্ট থানায় আপনি কেস করতে চান, ইচ্ছা করলে সেখানে আপনি ইমেল করতে পারেন তার থানার অফিসিয়াল ইমেলে, বা বড়বাবু মানে অফিসার ইনচার্জ যে আছেন সেই সংশ্লিষ্ট থানার, তার যদি কোনো অফিসিয়াল ইমেল থাকে সেখানে আপনি ইমেল করতে পারেন। তার যদি কোনো অফিসিয়াল ফোন নাম্বার থাকে আর সেখানে যদি কোনো হোয়াটসঅ্যাপের কানেকশন থাকে, মানে হোয়াটসঅ্যাপ যদি থেকে থাকে সেই নাম্বারে, সেখানেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনি কিন্তু আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। এবার আপনি বলবেন কিভাবে বুঝবো এফআইআর আমার লজ হলো। দেখুন, এরও কিছু পদ্ধতি আছে। যখনই থানায় আপনার কমপ্লেনটা গেল, কমপ্লেনটা যাওয়ার সঙ্গে সঙ্গে এটা কি হবে, আপনি যেই কমপ্লেনটা করেছেন সেই কমপ্লেন এবং কমপ্লেনের সঙ্গে যেই যেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে পাঠিয়েছেন, মানে আপনার ইনজুরি রিপোর্ট হতে পারে, আপনার সার্টিফিকেট হতে পারে, জমি জমার কাগজপত্র হতে পারে, যাই হোক, যেগুলি হোক, সেগুলো কিন্তু সবগুলো থানার কম্পিউটারে সেই কম্পিউটার অপারেটর বড়বাবুর নির্দেশ মতো ডাউনলোড করবে, এবং সেটার বড়বাবুর নির্দেশ মতো, মানে অফিসের নিচে যে নির্দেশ মতো একটা জেনারেল ডায়েরি হবে। টাইম, ডেট, কখনো ইনফরমেশনটা পেলো এবং জিস্ট অফ কমপ্লেনটা কিন্তু লেখা হবে। ঠিক আছে? বা কোন ইমেল থেকে এসছে বা কি মাধ্যমে এসছে এটা কিন্তু লেখা থাকে। তারপর একটা এফআইআর রেজিস্টার্ড আজকাল অনেক জায়গায় থানায় করা হচ্ছে, তো সেখানে কিন্তু সিরিয়াল নাম্বার ওয়াইজ, ডেট ওয়াইজ সেটা মেনশন থাকবে। তারপর বড়বাবুর কাছে গেল, বড়বাবু নির্দেশ দিলেন একজন অফিসারকে যে এর একটা প্রাথমিক অনুসন্ধান করুন, মানে প্রিলিমিনারি একটা ইনকোয়ারি করুন। যদি খুব গুরুতর কোনো অপরাধের ব্যাপারে যদি কোনো রকম ইনফরমেশন এসে থাকে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ অ্যাকশন নেওয়া হবে। আর যদি এরকম অপরাধ থাকে যেটা 3 বছর, যার শাস্তি 3 বছর বা 3 বছরের উপর বা 7 বছরের নিচে, এরকম যদি কোনো অপরাধের শাস্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রিলিমিনারি ইনকোয়ারির নির্দেশ দিতে পারেন। সেটা কার থেকে অর্ডার নিয়ে? ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ র্যাঙ্কের নিচে না এরকম কোন অফিসারের অর্ডার নিয়ে বড়বাবু তার সাবঅর্ডিনেট অফিসারকে বা সে নিজে একটা তদন্ত করতে পারেন, মানে প্রাথমিক অনুসন্ধান করতে পারেন। তো অনুসন্ধান করবেন কি কি বিষয়ের উপর? এই যে অভিযোগটা, সেটা কতটা সত্য, এটা একটা বিষয়। যে অভিযোগ করেছে সে কি সত্যি সত্যি এক্সিস্ট করে, মানে সে অভিযোগটা করেছে নাকি সেটা দেখার বিষয় আছে, কেন অন্যের নামে কেউ করে দিতে পারে। এর প্লেস অফ অকারেন্স কোথায়, মানে এই ঘটনাটা ঘটেছে তার ঘটনাস্থলটা কোথায়, এই থানা, যেই থানায় অভিযোগটা এসছে সেই থানার আন্ডারে না অন্য থানার আন্ডারে, সেটা একটা বিষয়। এবং এইটা এই চলতে চলতে যখনই অভিযোগটা আসলো, বড়বাবু কিন্তু একটা নির্দেশ দিয়ে দেবেন যেই অফিসারকে এনকোয়ারি করতে দিয়েছেন, মানে ইও, মানে এক্ষেত্রে কিন্তু আইও নয়, এনকোয়ারি অফিসার, কারণ এখনো কেস স্টার্ট হয়নি। কেস স্টার্ট না হলে ইনভেস্টিগেশন স্টার্ট হচ্ছে না, এনকোয়ারি হচ্ছে, তাই ইও
এনকোয়ারি অফিসার। তো এনকোয়ারি অফিসারকে বলবে যে আপনি একটা মেসেজ দিয়ে দিন, যেখান থেকে মেসেজটা এসছে সেখানে একটা ইমেল করে দিন, যে ইমেল থেকে এসছে, যে ওনাকে 3 দিনের মধ্যে বলুন এসে যে অভিযোগ উনি করেছেন সেখানে এসে যাতে সিগনেচার করে দিয়ে যায়। তো এটা কিন্তু নির্দেশ দেবেন। তো সেই কথা মতন সেই অফিসার ইমেলের মাধ্যমে হোক, ফোন করে হোক, যদি ফোন নাম্বার দিয়ে থাকে ফোন করে হোক, বা মেসেঞ্জারের মাধ্যমে হোক, মানে কারো বাড়িতে কোনো সিভিক বা কি কোনো পুলিশ কর্মীকে পাঠিয়ে হোক, যেভাবে হোক তাকে একটা খবর দেবেন, যে যদি থানার আন্ডারে হয় তাহলে খবর দেবেন যে আপনি আসুন, এসে আপনার অভিযোগপত্রে সই করে দিয়ে যান। এটা কিন্তু একটা পদ্ধতি, 3 দিনের মধ্যে এটা করতে হবে, ঠিক আছে। এবার ধরুন গিয়ে তদন্ত করতে, এই অনুসন্ধান করতে গিয়ে দেখলো যে এটা থানা এলাকার লিমিটের বাইরে, তাহলে তাকে সেরকমই ইমেল করে জানাবে, জানতে পারলো তাও সে আসছে না। সেক্ষেত্রে কিন্তু আইনে বলা নেই যে কি করা হবে, যদি 3 দিনের মধ্যে কেউ সই করতে না আসে কি করা হবে। এটা কিন্তু অফিসার ইনচার্জের উপরই ছাড়া হয়েছে কিছুটা অর্থ। এক্ষেত্রে অফিসার ইনচার্জের কাছে রাস্তা দুটো, একটা হলো ফাইল করে রেখে দেওয়া, আরেকটা হলো সে সেই রেসপেক্টিভ জুডিকশন, মানে এখন তো 0 এফআইআর এর জামানা এসে গেছে, যেটা 173 সাবসেকশন 1 সাবক্লজ 1 অনুসারে, বিএনএসএস অনুসারে একটা নতুন এসছে 0 এফআইআর। 0 এফআইআর কি, যে কোনো জায়গায় যে কোনো অভিযোগ দাখিল করা যেতে, মানে আমাকে সেই সংশ্লিষ্ট থানা থেকে এফআইআর করতে হবে তার আর কোনো বার নেই। এটা কিন্তু আগে পুরনো আইনে স্পেসিফিক ভাবে বলা ছিল না, যেমন ইএফআইআর এর ব্যাপারেও যেমন বলা ছিল না, নতুন যে আইন এসছে সেখানে কিন্তু 0 এফআইআর এর ব্যাপারে একদম স্পেসিফিক গাইডলাইন দেওয়া আছে, মানে মেনশন করা আছে কি করা হবে। তো এই অনুসারে আপনি কি করতে পারেন, এফআইআরটা পড়লেন, মানে এই যে সরি কমপ্লেনটা পড়লেন, পড়ে মনে হলো না এটাকে গুরুত্ব দিয়ে দেখার বিষয় আছে, এটা আমার থানার, মানে অফিসার ইনচার্জ দেখবেন যেটা আমার থানার জুডিকশনের মধ্যে আসছে না, এটা অন্য পুলিশ জুডিকশনের মধ্যে আসছে, মানে যেই ঘটনাটা ঘটেছে এখানে। তো সেই হিসাবে সে এটা রেসপেক্টিভ জুডিকশনে কিছু ফর্মালিটির মাধ্যমে সেটা সেই অফিসার ইনচার্জকে পাঠিয়ে দিতে পারেন। এটা গেল তো একটা কথা। এবার মনে হলো যে এই যে কমপ্লেনটা এসছে সেই কমপ্লেনটা কিন্তু তদন্ত করে দেখা গেল, মানে অনুসন্ধান করে দেখা গেল না এটা সত্যি সত্যি ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে কিন্তু ওই যে ইনফরমেন্ট আছে, মানে কমপ্লেন যে কমপ্লেন করেছে ইমেল বা পোর্টালের মাধ্যমে, তাকে আসতে হবে এবং সে সই করবে এবং কেসটা স্টার্ট। এবার সেকশন 173 সাবসেকশন 2 অনুসারে তাকে কিন্তু ফ্রিতে কিন্তু এফআইআর কপি একটা দিতে হবে। এখানে কিন্তু পয়সা ডিমান্ড করা যাবে না, এটা কিন্তু তার অধিকার আছে। তাহলে এখানে বোঝা গেল সহজেই যে আপনাকে একটা এফআইআর, আপনি ধরুন কমপ্লেন করলেন, কমপ্লেন করার সময় আপনি ব্যস্ত আছেন বা আপনি হসপিটালে আছেন বা আপনি এমন জায়গায় আছেন যে আসতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি 3 দিন সময় পাবেন সেখানে এসে কমপ্লেনটায় সই করার। এটাই কিন্তু অনেক বড় বিষয়। আগে কিন্তু এই সুবিধাটা কিন্তু এরকম ভাবে লিপিবদ্ধ আকারে আইনি ভাবে ছিল না। এটা কিন্তু একটা অনেক বড় সুবিধা, এটাকে কিন্তু আপনাদের সবাইকে নিতে হবে। এবার আমি বলবো একটা কথা, ফোন মারফতও কিন্তু এভাবে এফআইআর করা যেতে পারে। ফোনে আপনি জানিয়েও কিন্তু এফআইআর করতে পারেন। ধরুন অফিসার ইনচার্জকে ফোন করলেন, বা আপনি টেবিল ডিউটি অফিসার, মানে যে ডিউটি অফিসার থাকে যে টেবিলে বসে থাকে কমপ্লেন নেয়, যে জিডি করে মানে জেনারেল ডায়েরি করে, সে একটা অফিসার থাকে না, তাকেও কিন্তু ফোন করে জানানো যেতে পারে বা এফআইআর হিসেবে ট্রিট করানো যেতে পারে। কি হবে, ধরুন আপনি লিখতে পারেন না বা অত ইমেল করতে পারেন না, ফোন তো করতে পারেন, ফোন করবেন, ফোন করে আপনি আপনার অভিযোগ জানাবেন, তো সেই অফিসার সেটা লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর যদি এরকম হয় যে আপনার অভিযোগটা ক্রাইম এগেনস্ট উমেন, মানে রেপ কেস বা কোনো মলেস্টেশনের কেস বা সেক্সুয়াল অফেন্স এগেনস্ট কোনো উমেনের এগেনস্টে এরকম কোনো কেস আছে, তো সেসব ক্ষেত্রগুলোতে, মানে শ্লীলতাহানির কেস, এইসব টাইপের কেস, রেপ শ্লীলতাহানি এইসব টাইপের কেসগুলোতে যদি কোনো আপনার অভিযোগ থাকে, আপনি মহিলা হন, আপনি কিন্তু অবশ্যই একজন মহিলা পুলিশ কর্মীকে আপনার অভিযোগটা জানানোর অধিকার আপনার আছে। তো আপনি ফোনে বলবেন যে স্যার এই অভিযোগটা কিন্তু আমার ক্রাইম এগেনস্ট উমেন সংক্রান্ত বা রেপ সংক্রান্ত, তো আমি চাই যে এই ঘটনা সম্বন্ধে বলবো, এটা কিন্তু একজন মহিলা পুলিশ কর্মীকে বলবো, আপনাকে বলার জন্য আমি খুব একটা কমফোর্টেবল ফিল করছি। তো এই ক্ষেত্রে মহিলা পুলিশ কর্মী আসবে, আপনার ফোনটা ধরবে, মানে থানার ফোনে বা যেখানে ফোন করবেন বা অফিসের ইনচার্জকে ফোন করবেন, সে একজন মহিলা পুলিশ কর্মীকে দেবে ফোনটা, সে আপনার বক্তব্যটাকে যে ভাষায় বলবেন সে সেটাকে রেকর্ড হয়ে গেল। রেকর্ড হওয়ার পরেও কিন্তু সেই একই, আপনাকে 3 দিন সময় দেবে, 3 দিনের মধ্যে থানায় এসে আপনাকে মূল অভিযোগপত্রে
সিগনেচার করতে হবে এবং তারপরেই আপনার কেসটা লজ হবে। আর আপনি এক্ষেত্রেও ফ্রিতে 173 সাবসেকশন বিএনএসএস অনুসারে ফ্রিতে এফআইআর কপি পাবেন। এই তথ্যগুলো কি আপনাদের জানা ছিল? জানা ছিল না, না? এরকমই নতুন নতুন তথ্য নিয়ে আমি উপস্থিত হব, আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এই নতুন আইনগুলো কিন্তু অনেক নতুন নতুন সংযোজন নিয়ে এসছে, তাই এগুলো আপনাদের জানা কিন্তু একান্ত কর্তব্য। আর না জানলে আপনাদেরই লস। আজকের মতো আসছি, ভালো থাকুন।